রাজশাহী নিয়ে আমার স্বপ্ন অনেক বড়। যেমন আমরা বইয়ের পোকা হই, সেরকম আমি ছিলাম হয়তো কার্টুনের পোকা। টুন পোকা শব্দটা যখন আসে, মানে শব্দটা নামটা যখন দেই, এটা 2013 সালের ঘটনা। আচ্ছা, তো তখন আমরা একটা বাংলা লিঙ্কের সাথে একটা প্রজেক্ট করছি। শিল্পীর সফলতা আমার কাছে যেটা মনে হয়, আমি যেটা সবসময় ফিল করি যে আগে তার আত্মতৃপ্তি। সেজন্য খ্যাতির জন্য যদি শিল্প হয় তাহলে খ্যাতিটা আসে না। আসলে শিল্পটা তখন আর শিল্প থাকে না। আর যদি ভালো লাগা থেকে শিল্পটা তৈরি হয় তাহলে সেটা হচ্ছে তার মানে খ্যাতি হওয়ার পথেই অনেক সময় আমরা ছবি আঁকিয়েছি। এটা ছিল হচ্ছে একটা সাইড। ছোটবেলা থেকেই আমার আর্ট খুব ভালো লাগতো। ভিডিও এডিটিং এর একটা পার্ট আছে এবং একটা সাউন্ড ডিজাইনের যে পার্টটা আছে, সেখানে আমরা আসলে সাউন্ড নিয়ে বিভিন্ন কাজগুলো শেখাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাজশাহীতে যে কজন মাল্টি ট্যালেন্টেড পার্সন আছেন, যারা তাদের ট্যালেন্টের কারণে গৌরবে উদ্দীপমান, এমনই একজন ব্যক্তি জনাব মুশফিক রণ, যিনি নিজেকে পরিচয় দেন ভিজুয়াল ডেভেলপমেন্ট আর্টিস্ট হিসাবে। বাট ওনার ট্যালেন্ট বা মেধার কথা লিস্টটা অনেক লম্বা। তো কতটুকু লম্বা সেটা না আমরা গল্প করতে করতেই শুনবো। প্রথমে আগে পরিচিত হই। জনাব মুশফিক রণ। রণ ভাই, আপনাকে স্বাগতম আমাদের শোতে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই শোতে আসার জন্য। আচ্ছা রণ ভাই, আপনি তো হচ্ছে পরিচয় দেন নিজেকে একজন ভিজুয়াল ডেভেলপমেন্ট আর্টিস্ট, পাশাপাশি আবার আপনি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শান্তা মারিয়াম ইউনিভার্সিটির গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টে, তাই তো? হ্যাঁ। তো একে হচ্ছে আপনি ভিজুয়াল ডেভেলপমেন্ট আর্টিস্ট, এদিকে আবার হচ্ছে একজন শিক্ষক। আমি যদি সহজে বলি যে আপনি একজন পেশায় একজন শিক্ষক, মানে মানুষ গড়ার কারিগর। তো মানুষ গড়ার কারিগর হিসাবে আপনি আছেন। আপনি আপনার জীবনের শুরুর গল্পটা যদি একটু বলতেন, যে আপনার শৈশব কিভাবে কেটেছে আর কিভাবে আপনি এই শিল্পী জীবনে আসলেন। অনেক ধন্যবাদ ভাইয়া। শুরুর কারিগর মানে শুরুর দিকে আসলে হয়েছিল, ছোটোবেলা থেকেই আমার আর্ট খুব ভালো লাগতো। মানে আর্টের সাথে আমাদের পুরো বাড়িতে একটা অ্যাটমসফিয়ার ছিল, আর্ট অ্যাটমসফিয়ার ছিল, যে কারণে আস্তে আস্তে সেভাবে বড় হয়েছি। আমার অন্যান্য যারা ভাই বোনরা ছিলেন সবাই আর্টিস্ট মোটামুটি কম বেশি। আমার দাদি নানি খুব ভালো, দাদি নানিও খুব ভালো আর্টিস্ট ছিলেন। ওনারা মানে উনি কখনো এক্সপোজ করেননি, বাট উনি খুব ভালো ছবি আঁকাতে পারতেন এবং সেগুলোর সংরক্ষণ আমাদের বাসায় আছে। তো এগুলো আসলে সেভাবেই ভিতরে ডেভেলপ করেছে, জেনেটিক্যালি আসলে চলে এসেছে। এবং সেই থেকে আব্বু খুব ভালো ছবি আঁকাতেন এক সময়। আর আমাদের অন্যান্য ভাই বোনরা আছে, তারাও খুব ভালো, যারা আর্কিটেক্ট আছেন ওনারাও ছবি আঁকাতেন। এই পুরো এনভায়রনমেন্টটা আমাকে খুব ইন্সপায়ার করতো। মানে আস্তে আস্তে তখন আর্টের প্রতি ভালো লাগে এবং একটা সময় স্বপ্নই দেখতাম যে আর্টিস্ট হব। কিন্তু আমি পিওর সায়েন্সের ছাত্র ছিলাম। আপনার এই যে স্বপ্ন যে আপনি আর্টিস্ট হবেন, তো এই কাজের ক্ষেত্রে বা এই পেশায় বা এই জগতে আসার ক্ষেত্রে বড় অনুপ্রেরণা কি ছিল আসলে? অনুপ্রেরণা ছিল হচ্ছে ছোটোবেলা থেকে, যেহেতু আর্টের আমি ইনভেন্টরি ম্যাটারগুলোকে নিয়ে খুব ভালোবাসতাম। ছোট ছোট জিনিস বানানো থেকে শুরু করে, মানে বিশেষ করে ক্রিয়েটিভ ক্রাফটিং করা, এই ক্রাফটিং থেকে স্কেচ আর্ট, এগুলো ছিল আমার ছোট ছোট অনুপ্রেরণা। তারপরে কিছু টিভি সিরিয়াল দেখতাম, আর বাসায় পত্রিকা থাকতো, বিভিন্ন ধরনের পত্রিকা মেনটেন করতাম, নিত আর কি। সেটা থেকে ওই ছবি দেখে, তবে বিশেষ করে কমিক্স বুক, এগুলো আসলে আমাকে খুব ইন্সপায়ার করতো। এইটা থেকেই মানে ওই ইন্সপিরেশন থেকে আসলে ভালো লাগাগুলো কাজ করতো। সবসময় এটা নিয়ে আঁকাতাম। কার্টুন আমার কাছে খুব ভালো লাগতো, কার্টুন আঁকানো এটা আমার কাছে খুব পছন্দের একটা ব্যাপার ছিল। আর আমাদের সৌভাগ্যক্রমেভাবে রফিকুন নবী, আর্টিস্ট রফিকুন নবী, উনি আমাদের বাসার ইয়েতে আসতেন। উনি আমাদের রিলেটিভ, যে কারণে উনি যখন আঁকাতেন বা ওনাদের ওটা একটা বিরাট ইন্সপিরেশন, ওইখান থেকে একটা ইন্সপিরেশন, বিরাট একটা ইন্সপিরেশন ছিল আর কি। পুরোটা ব্যাপার থেকে আসলে একটা আবহ তৈরি হয়ে গেছে। রফিকুন নবীর সেই টোকাই, এই কথাটা তো মানে বাংলাদেশের জন্য একটা বিখ্যাত জিনিস। রাজশাহী শহরে আপনি বেড়ে উঠেছেন, তো রাজশাহী শহরের এবং শিল্পী হিসাবেও বেড়ে উঠেছেন এই রাজশাহীতেই। তো রাজশাহীর কোন জায়গায়, কোন লোকেশন, কোন জিনিস আপনাকে এই শিল্পী হতে উৎসাহ দিয়েছে? আচ্ছা, ছোটোবেলাতে সবচাইতে বড় ভালো লাগার জায়গা ছিল, আমি যখন আঁকাআঁকি করতাম তখন আম্মা আমাকে নিয়ে যে ভর্তি করে দিলেন হচ্ছে রাজশাহী শিশু একাডেমিতে। হ্যাঁ, শিশু একাডেমিতে আমি 2 বছর একটা কোর্স করি তখন। তো আমাদের তখন আমার শিক্ষক ছিলেন হচ্ছে আসফাকুল আজিকিন স্যার, শ্রদ্ধেয় শিক্ষক আমাদের, এবং ওনার হাতেই আসলে আমার আর্টের একাডেমিক পথ চলা আর কি। তো এইভাবে ভালো লাগার জায়গা ছিল। আর যেহেতু শিশু একাডেমি ছিল একটা চমৎকার আর্টের জায়গা, মানে শিল্প চর্চার জায়গা,
তো ওই জায়গাটা আমার খুব পছন্দ ছিল, ওই জায়গাতে যাওয়া, একসাথে ছবি আঁকানো, একসাথে ওখানে একদিকে গান বাজনা হচ্ছে, একদিকে ছবি আঁকা হচ্ছে, একদিকে তবলা বাজছে, সব কিছু নিয়ে একটা চমৎকার আবহাওয়া ছিল, এটা আমাকে খুব ভালো লাগতো। আর আমাদের বাসা হতো ফায়ার সার্ভিসে, তো ফায়ার সার্ভিস থেকে আমরা শিশু একাডেমি অনেক সময় আমরা হেঁটে যেতাম। আচ্ছা। তো সেটা নদীর ধার দিয়ে, আচ্ছা। তো বাঁধ ছিল, বাঁধের উপর দিয়ে হেঁটে যাওয়া, এই হেঁটে যেতে গিয়ে তো ওই যে প্রকৃতি, ওই জায়গাটা তো খুবই সুন্দর জায়গা, তো এই ল্যান্ডস্কেপগুলো আমার খুব ভালো লাগতো। মাঝে মধ্যে আমার বড় ভাইয়া ছিলেন, উনিও আমাদের সাথে একসাথে আমরা যেতাম। তো সেই যাওয়ার পথেই অনেক সময় আমরা ছবি আঁকিয়েছি, তো নদীর ছবি, হ্যাঁ, হয়তো ওই যে ল্যান্ডস্কেপটা পাচ্ছে সেটা আঁকিয়েছি, কখনো স্কেচ করেছি, হ্যাঁ, হাতে বোর্ড নিয়ে চলে যেতাম, সাথে আম্মা যেতেন, ওনারাও সবাই যেতেন, দল বেঁধে আবার একসাথে যেতাম, শিশু আবার ফিরতাম দল বেঁধে। এই জিনিসটা আমার কাছে স্মৃতিবেলা মানে ছোটবেলা থেকে আমার স্মৃতিতে একটা চমৎকার অধ্যায় হয়ে আছে আর কি। আপনি মানে ছোটবেলা থেকে একটা চমৎকার ইনভলভমেন্ট পেয়েছেন এই শিল্পী হওয়ার জন্য। হ্যাঁ, মানে পরিবেশটাই আমাকে দিয়েছে, মানে প্রাকৃতিক পরিবেশও দিয়েছে, পারিবারিক পরিবেশও পেয়েছি। এক্সেলেন্ট। আপনি তো চারুকলায় ঠিক আছে ভর্তি হলেন, আপনার কাছে কখনো কি মনে হয়েছে যে আপনি ভুল সাবজেক্টে চলে আসলেন বা ভুল জায়গায় চলে আসলেন? চারুকলাতে পড়ার জন্য আসলে আমার একটা বিরাট বড় ইচ্ছা ছিল, অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু কখনো আমি ওটা বলতে সাহস পেতাম না, কারণ আমি পিওর সায়েন্সের ছাত্র ছিলাম। আচ্ছা। আমি ইন্টার পর্যন্ত মানে এইচএসসি পর্যন্ত আমার সায়েন্সই ছিল, ফুল সায়েন্স, একেবারে ইলেকট্রিক ম্যাথ সহ। তো ওই সময় তো সায়েন্স থেকে চারুকলায় যাব এটা আমার কখনো ভাবিও মানে হ্যাঁ, তো এই সময় মানে ইচ্ছা ছিল কিন্তু বলতে পারতাম না। আচ্ছা। তো দ্যাট টাইম আমি যেটা করেছিলাম যে আমি খুঁজতাম যে সায়েন্সের সাথে সম্পর্ক আছে ছবি আঁকা, এরকম কোন সাবজেক্ট, তার মধ্যে সেটা আমার প্রথম ভালো লাগতো হচ্ছে আর্কিটেক্ট। আচ্ছা। আর্কিটেকচারে, তো আর্কিটেকচারে ভর্তি হওয়ার জন্য যে নাম্বার দরকার সেটা আমার ছিল না। আচ্ছা। তো তখন আমি ভর্তি হয়ে হচ্ছে প্রথমবারে জুলজিতে, জীববিজ্ঞানে ভর্তি হওয়ার একটা বড় কারণ ছিল যে জীববিজ্ঞানে ছবি আঁকা আছে। আচ্ছা, মানে যেটাই ঘটনা হচ্ছে আপনার ছবি আঁকা থাকতে হবে, ছবি আঁকার ব্যাপারটা ওখানে ছিল। তো আমার অন্য সাবজেক্টে হয়েছে কিন্তু আমি জীববিজ্ঞান নিয়েছিলাম। আচ্ছা। তো আমি জীববিজ্ঞানে এক বছর পড়তে তখন আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, তারপরে পরবর্তীতে আমি আরেকবার চান্স পাই ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার। তো সেই সময় তখন আমি চারুকলায় পরীক্ষা দিতে চাই। তো আম্মা বললো যে ঠিক আছে, ওর যখন এত ইচ্ছা তাহলে ও পরীক্ষা দেখ। তখন রাজশাহী ইউনিভার্সিটির চারুকলা ফ্যাকাল্টিতে তখন আমি পরীক্ষা দিলাম। তো খুবই আশ্চর্যজনকভাবে আমি চান্স পেয়ে গেলাম, আমি পাবো এটা আমি আশা করিনি, পেয়ে গেলাম। তারপরে হচ্ছে আমার প্রিয় যে ডিপার্টমেন্ট ছিল হচ্ছে গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্ট, সেই গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্টে ভর্তি হলাম। এই থেকে আমার স্বপ্ন শুরু আর কি। আচ্ছা, রাজশাহীতে একটা সুপরিচিত নাম হচ্ছে টুনপোকা স্টুডিও, যেটা আপনার হাতে তৈরি, আমরা অনেক আগে থেকে নামটা শুনে আসছি। তো এই টুনপোকা নামটা আপনি হচ্ছে যে কেন দিলেন? টুনপোকা স্টুডিও হচ্ছে আমার এটা একটা ডিজাইন বেজ স্টুডিও, মেইনলি ডিজাইনের R&D নিয়ে আমরা কাজ করছি, ওখানে রিসার্চ ডেভেলপমেন্ট নিয়ে কাজ চলছে, করে থাকি আর কি। আচ্ছা। আর টুনপোকা শব্দটা যখন আসে, মানে নামটা যখন দেই, এটা 2013 সালের ঘটনা। আচ্ছা। তো তখন আমরা একটা বাংলা নিকের সাথে একটা প্রজেক্ট করছিলাম, তখন টুনপোকা ছিল না। আচ্ছা। তো প্রজেক্টটা শুরু করা হয় অ্যানিমেশনের একটা প্রজেক্ট দিয়ে। তো সেই সময় আমার নাম দেওয়া দরকার ছিল, একটা প্রাতিষ্ঠানিক নাম দিয়ে আমাকে অ্যাড করতে হবে। তখন আমরা সিদ্ধান্ত নিই যে আমি একটা প্রতিষ্ঠান করব। তো কি দিয়ে নাম হবে? তো ওই সময় 2013 সালে আমার উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে আমার তখন মেয়ে ওই সময় হয়। হ্যাঁ, 2013 সালে তার জন্ম। তো ওই জন্মের ঠিক পরপরই আমার প্রজেক্টটা শুরু। তো ওর ওই ছোট্ট চেহারা মানে দেখে আমার মাথার মধ্যে টুনটুনি নামটা সবসময় আসতো। আচ্ছা আচ্ছা। এটা ছিল হচ্ছে একটা সাইড। হ্যাঁ। আরেকটা ছিল বেসিক্যালি কার্টুন, যেহেতু আমি খুব ভালোবাসতাম, যেমন আমরা বইয়ের পোকা হই, সেরকম আমি ছিলাম হচ্ছে কার্টুনের পোকা। আচ্ছা। তো কার্টুনের পোকা আর সেই টুনটুনি দিয়ে সব মিলে তখন টুন পোকা হয়ে যায়। আচ্ছা। হ্যাঁ, মিলেমিশে টুন পোকা। আর পরবর্তীতে এই নামটাকে নিয়ে আরও মজা লাগতো ভাবতে, যখন টুন পোকা বলতাম তখন একটা টুন করে একটা ছোট্ট একটা ঘন্টা সাউন্ড তৈরি, মানে নামটার একই সাথে মানে শাব্দিক একটা ব্যাপার আছে, আবার হচ্ছে কি বলে হচ্ছে ভিজুয়াল ব্যাপারও আছে। তো এই দুইটাই মানে শব্দ এবং লেখা বা দেখা সবগুলোকে মিশে তখন টুনপোকা শব্দটা আমার কাছে খুব ভালো লাগতো। ওই থেকেই শুরু হলো যাত্রা টুনপোকার। এই 2013 সাল, এখন হচ্ছে 2025, মানে এক যুগ অলমোস্ট। কংগ্রেচুলেশন। আচ্ছা রণ ভাই, টুনপোকা স্টুডিও ইতিমধ্যে অনেকগুলো কাজ করেছে, আমি জানি যে অনেকগুলো কাজ চলমান। তো তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কাজ যদি বলতেন, যেগুলো আপনি অলরেডি
কমপ্লিট করছেন, আর যদি এখন কিছু চলমান কাজ থাকে জাস্ট কি টুনপোকার সাথে টুনপোকা অ্যাকচুয়ালি কাজ করছে অন্যদের সাথে ইয়েতে যৌথভাবে কোলাবোরেশনে। তার মধ্যে ছিল হচ্ছে বাংলা লিঙ্ক ছিল, আইপিডিসি ছিল, মুনলাইট গ্রুপ, রাজশাহীর বিখ্যাত মুনলাইট গ্রুপ, তাদের জলি যে ব্র্যান্ডটা সেটা টোটালটাই আমরা কভার করতাম। তার স্যানিটারি প্যাড বা এই জাতীয় কিছু নিয়ে কাজ ওটাও ছিল, পাশাপাশি আমরা টিভিসি ডেভেলপ করেছি এবং পুরো ওদের হচ্ছে টিস্যু প্রোডাক্ট, সে সমস্ত কিছু ব্র্যান্ডিং থেকে শুরু করে মার্কেটিং এর, ডিজাইন মার্কেটিং এর সবকিছু আমরা করতাম, আর অনলাইন মার্কেটিংটা আমরা তখন ডেভেলপ করতাম। এইভাবে চলা শুরু করেছে। আর আইপিডিসিতে আমরা যেটা করতাম যে আমরা ওখানে এক্সক্লুসিভ কিছু কাজ আমরা দিতাম, ডিজাইনগুলো দিতাম, যেগুলো ওরা স্পেশাল ডেতে ওরা পাবলিশ করতো। তো এইভাবে আইপিডিসি থেকে একটা চমৎকার ছিল। বাংলা লিঙ্কের কাজ শুরু হয়েছিল হচ্ছে মূলত অ্যানিমেশন দিয়ে। আর রিসেন্টলি আমরা হচ্ছে ফুটপ্রিন্ট ইয়াতে সিনেমার যে প্রতিষ্ঠানটা রাশেদে তৈরি হয়েছে, ওদের নাম হচ্ছে ফুটপ্রিন্ট প্রোডাকশন। তো ফুটপ্রিন্ট প্রোডাকশনে আমরা এখন একটু কোলাবোরেশনে কাজ করছি, ওদের সাথে আমরা একটা ট্রেলার অ্যানিমেশন নিয়ে কাজ করছি, সেটা নিয়ে চলছে আর কি, কাজ শেষ হয়ে গেছে। আচ্ছা, আপনি তো ছোটদের নিয়ে অনেক কাজ করেন, স্পেশালি হচ্ছে বই বা এই জাতীয় জিনিস, কার্টুন, অনেক কিছুতেই আছেন। ছোটদের যখন বইয়ের ছবি আঁকেন তখন কি আপনি কি আপনার শৈশবে ফিরে যান, ওরকম কোনো ফিল আসে নিজের মধ্যে? ছোটদের নিয়ে কাজ করা তো, কাজ করতে গেলে সবচেয়ে বড় যেটা ব্যাপার আছে সেটা একটা যে তাদের মনস্তাত্ত্বিক নিয়ে আগানো আর কি। ছোটদের কাজ করা আসলে খুব চ্যালেঞ্জিং। আচ্ছা, তো এই ক্ষেত্রে ছোটদের যা কাজ যখনই করতে যাই, আমার ছেলেবেলাগুলো তখন চলে আসে যে আমি ছোটোবেলায় এই যে ছবি আঁকা, বিভিন্ন রকম জিনিস বানানো, তবে ইনভেন্টরি ম্যাটারগুলো নিয়ে আগানো, এই ব্যাপারগুলো তখন আমার মধ্যে কাজ করতে শুরু করে। পাশাপাশি এই ছোটদের নিয়ে যখন কাজ করি, আমার কিছু নির্দিষ্ট ক্যারেক্টার আছে। রিসেন্টলি আমার যে বইয়ের সিরিজটা চলছে, প্রকৃতি ও পরিবেশ সিরিজটা, এটা ইয়ে থেকে বের হচ্ছে আপনার পাঞ্জেরি থেকে বের হচ্ছে। তো পাঞ্জেরি থেকে আমরা এটা প্রকৃতি এবং পরিবেশ সিরিজ হিসেব করে বের করছি। আচ্ছা, এখানে আমার নির্দিষ্ট কিছু ক্যারেক্টার আছে, তার মধ্যে একটা ক্যারেক্টার আছে ছোট একটা মেয়ে, যার নাম হচ্ছে রিদা। আচ্ছা, এবং সাথে আরও 3টা ক্যারেক্টার আছে। তো এই ক্যারেক্টারগুলোকে নিয়ে যখন আমি কাজ করি তখন আমার খুব ভালো লাগা কাজ করে, মানে একটা আবেগ তৈরি চলে আসে। বিশেষ করে যখন আমার যে রিদা যে ক্যারেক্টারটা, এই পুরো ক্যারেক্টারটা হচ্ছে আমার মেয়েকে ঘিরে। তো তাকে ঘিরে আসলে কমিক্সের ডেভেলপমেন্ট হচ্ছে, তাকে ঘিরেই সব কিছু আগাচ্ছে এবং সে একটা সুপার গার্ল হিসেবে আগাচ্ছে। কিন্তু সুপার গার্ল অ্যাকচুয়ালি ওই ধরনের সুপার গার্ল না, সুপারম্যানের মতো না। সে সব কিছু ম্যানেজ করতে পারে, সব কিছুকে সে অ্যারেঞ্জ করতে পারে, সব কিছুকে নিয়ে সে সমাধান করতে পারে, এরকম এক ধরনের একটা ক্যারেক্টার ডেভেলপ হচ্ছে। আচ্ছা, আপনি তো যেহেতু একজন শিক্ষক, টিচার, মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে সান্তা মরিয়ম ইউনিভার্সিটিতে আছেন, সো আপনার আন্ডারে অনেক স্টুডেন্টরা আছে, তা মানে আপনার ডিরেকশনে তাদেরকে তো অনেক কাজ করতেই হয়। তাদের কি এমন কোনো কাজ ছিল যে যেটা দেখে আপনার মানে আসলে আপনি তাদের জন্য প্রাউড ফিল করছেন বা আপনার নিজের মধ্যে একটা ইমোশনাল অ্যাটাচ তৈরি হয়েছিল? আমি শান্তা মরিয়মে আছি, ওখানে আগে পূর্ণকালীন ছিলাম, এখন খণ্ডকালীন হিসেবে আছি, যেহেতু আমি রাজশাহীতে আমার প্রজেক্ট চলছে। তো শুরু থেকেই আমি ওখানে প্রায় 14 বছর ধরে আছি। তো এই ক্ষেত্রে আমি ওখানে অনেকগুলো সাবজেক্ট পড়াতাম, বাট এখন আমি খণ্ডকালীন থাকাতে আমি একটা সাবজেক্টে পড়াই। তার একটা হচ্ছে ভিডিও এডিটিংয়ের একটা পার্ট আছে এবং একটা সাউন্ড ডিজাইনের পার্ট আছে। সাউন্ড ডিজাইনের যে পার্টটা আছে সেখানে আমরা আসলে সাউন্ডের বিভিন্ন কাজগুলো শেখাই, সাউন্ডে অ্যারেঞ্জ করা, রেকর্ডিং করা, এডিটিং করা, ওটাকে মিক্সিং করা, সব টোটাল মানে সাউন্ড প্রোডাকশনের জন্য যা যা লাগে, অডিও প্রোডাকশনের জন্য, সেটা আমরা এখন দেখাই। এটা দেখাতে গিয়ে তাদেরকে আমি কিছু অ্যাসাইনমেন্ট দিই। তাদের 2টা অ্যাসাইনমেন্ট থাকে। একটা তার মধ্যে একটা উল্লেখযোগ্য অ্যাসাইনমেন্ট হচ্ছে যে তারা নিজের ভোকালে রেকর্ডিং করে সেটা নিয়ে ওরা হচ্ছে অ্যাসাইনমেন্টটা তৈরি করবে। এটা কিভাবে করবে এটা নিয়ে প্রথম দিকে একটু খণ্ড ব্যাপার ছিল, কেউ কবিতা বলতো, কেউ অন্য কিছু বলতো, গল্প পাঠ করতো। পরবর্তীতে আমি এটা ভাগ করে দিই যে এরা হচ্ছে চিঠি পড়বে। চিঠিটা হচ্ছে 71-এর চিঠি। আচ্ছা আচ্ছা, 71-এর চিঠিগুলোকে আমরা তখন আমি ওখান থেকে 6টা চিঠি ভাগ করে দিয়েছি। তো এই চিঠিগুলো ভাগ করে দেওয়ার কারণ হচ্ছে যে এই চিঠিগুলো যখন পাঠ করে, তো এই চিঠিগুলো বর্ণনাতে যুদ্ধের ব্যাপারটা অনেক বেশি আছে। যে যুদ্ধের কথা যত বেশি থাকে তত বেশি সাউন্ড ইফেক্ট নিয়ে কাজ করা যায়। তো ওরা প্রথমে ব্যাপারটা বুঝতে পারে না, যখন শুরু করে কাজটা তখন ওরা দেখে যে ওরা সাউন্ড ইফেক্ট নিয়ে কাজ করছে, ওরা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কাজ করছে, ওরা অ্যাম্বিয়েন্ট সাউন্ড নিয়ে কাজ করছে, এই 4টা ধরন নিজের ভোকালকে নিয়ে কাজ করছে। এই 4টা ধরনকে নিয়ে যখন ওরা কাজ করে একটা ফাইনাল প্রোডাকশন দেয়,
তখন ওরা খুব মানে আশ্চর্য হয়ে যায় যে এটা আমরা নিজেরা করেছি। মানে এরকম একটা জিনিস তাদের হাতে তৈরি হ্যাঁ, হলো। তখন পুরো একটা অডিও প্রোডাকশন তারা নিজেরা তখন তৈরি করছে এবং পুরো একটা একাধারে চিঠি পুরোটা তারা ওখানে কমপ্লিট করছে হচ্ছে পুরো মানে সাউন্ড টাউন দিয়ে। এটা যখন শুনি তখন আমাদের কাছে একটা অন্যরকম আবেগ তৈরি হয়। মানে একই সাথে একটা অ্যাসাইনমেন্ট তাদের অ্যাসাইনমেন্ট হিসেবেও যাচ্ছে, আবার সেটা আবার তাদের মধ্যে একটা দেশের যে প্রতিপ্রেম, ভালোবাসা, চলে আসতেছে, হ্যাঁ, ইতিহাস সবকিছু এটার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। যেটা শব্দ দিয়ে সবকিছু দিয়ে যখন তারা একটা ভিজুয়াল ম্যাটার আছে তখন তাকে আরো ভালো লাগে। তো এটা যখন ওরা প্রেজেন্টেশনে দেয় সেদিন আমাদের কাছে এটা খুবই ভালো লাগে। এটা একজন শিল্পীর সফলতা কোথায়, খ্যাতিতে নাকি আত্মতৃপ্তিতে? শিল্পীর সফলতা আমার কাছে যেটা মনে হয়, আমি যেটা সবসময় ফিল করি যে আগে তার আত্মতৃপ্তি। আচ্ছা। কারণ শিল্পী মানে তার শিল্প তৈরি করে হচ্ছে তার নিজের আগে আত্মতৃপ্তির জন্য। সে যদি নিজে এটাতে তৃপ্ত না হয় তাহলে তো সেটা কখনো যাবে না। আর যখন আমরা একটা জিনিস প্রোডাকশনে যাই, যখন আমরা ডিজাইন করি, সেটা ডিজাইনটা আগে নিজেকে ভালো লাগাতে হয়। আমার যদি ভালো লাগে, আমি যদি ওটাকে খুব ভালো মতো ফোকাস করে তাতে পূর্ণ মানে আমার যে ডেডিকেশন আছে সেটা দিতে পারি, ভালো লাগাটা দিতে পারি, ক্রিয়েটিভিটিটা দিতে পারি, তাহলে আলটিমেটলি ওটা একটা খুব ভালো আউটপুট আসে, খুব ভালো একটা শিল্প তৈরি হয়। এই শিল্পটা যখন ভালো তৈরি হয়, যেটাতে আপনার নির্জলাভাবে নিজের ভালো লাগাটা আছে, তখন এটা অলরেডি অটোমেটিকলি মানে এটা খ্যাতি পেয়ে যায়, খ্যাতিতে চলে আসে। সেজন্য খ্যাতির জন্য যদি শিল্প হয় তাহলে খ্যাতিটা আসে না, আসলে শিল্পটা তখন আর শিল্প থাকে না, তখন ওটা একটা প্রোডাক্ট হয়ে যায়। আর যদি ভালো লাগা থেকে শিল্পটা তৈরি হয় তাহলে সেটা হচ্ছে তার মানে খ্যাতিটা বাই প্রোডাক্ট হিসেবে অটোমেটিকই চলে আসে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। যথারীতি আমরা সমস্ত দর্শকদের এই জিনিসটা বলি, যেহেতু আপনারা রাজশাহীর একজন কৃতি সন্তান, সো আপনারা পরবর্তী জেনারেশনদের জন্যই কিছু উপদেশমূলক, উৎসাহমূলক কথা বলবেন, এটাই আমরা চাই। তো রাজশাহীর তরুণদেরকে আপনি কি ধরনের শিল্প চর্চা দেখতে চান, বা তাদের উদ্দেশ্যে আপনার বার্তাটা কি থাকবে? রাজশাহী নিয়ে আমার স্বপ্ন অনেক বড়, কারণ আমিও রাজশাহীরই ছেলে। আর রাজশাহী থেকে আমরা গিয়েছি আরেক জায়গাতে পড়াতে, সেখান থেকে আমরা আবার এসেছি। তো রাজশাহীতে ব্যাক করার পিছনে তার অন্যতম কারণ হচ্ছে যে রাজশাহীর মাটি শিল্পর জন্য খুব উর্বর, আমার কাছে সবসময় মনে হয়। কারণ যত ভালো ভালো যারা আছে ফিল্ডে, যারা কাজ করছে, বিশেষ করে ক্রিয়েটিভ ফিল্ডে যারা কাজ করছে, এখন তো ফিল্ড অনেক বড়, অনেক অপশন এখন, যেহেতু অনলাইন বেস হয়ে গেছে অনেক কিছু, সেই জন্য প্রসারটা অনেক হয়ে গেছে। তো এই জায়গাটার জন্য ঢাকাতেই বসে থেকে কাজ করতে হবে বা আমাকে দেশের বাইরে থেকে কাজ করতে হবে, ব্যাপারটা এখন তা না। এখন এটা অটোমেটিকলি হচ্ছে ইয়েতে চলে গেছে, গ্লোবালাইজেশন হয়ে গেছে। তো গ্লোবালাইজেশন যদি হয়েই থাকে তাহলে সেটা রাজশাহী থেকে না কেন? তো সেই দিক থেকে রাজশাহী ছেলেপেলে অনেক ক্রিয়েটিভ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এবং এইটাকে কাজে লাগানোর জন্যই আমি রাজশাহীতে এসে স্টুডিওটা আমি স্টার্ট করি, এবং এখানে আমরা একই সাথে ওই জন্য 3টে প্রজেক্ট নিয়ে কাজ করছি। এই 3টে প্রজেক্টে অনেক ছাত্রছাত্রী যুক্ত হচ্ছে অলরেডি, তো তারা তো কাজ করছে, ভালোই তো লাগছে। অতএব আমার কাছে মনে হচ্ছে যে এটা সম্ভাবনাময় বিরাট একটা জায়গা ক্রিয়েটিভ সেক্টরটা, আর এটা দিনকে দিন একটা আসলে অনেক বড় জায়গাতে পৌঁছাবে। আর আমার সবচেয়ে বড় যেটা আশা আমি দেখতে পাই সেটা হলো যে রাজশাহীতে পরবর্তীতে ক্রিয়েটিভ ফিল্ড হিসেবে, ক্রিয়েটিভ হাব হিসেবে একটা বড় জায়গা সারা বাংলাদেশে দখল করে ফেলবে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, আমরাও আশা করি এমনটাই হোক। রণ ভাই, আপনার জন্য একটি গিফট হ্যাম্পারটি দিয়েছেন রাজশাহীর রিনাউন একটি প্রতিষ্ঠান র্যামসবিডি রাজশাহীতে বিগত প্রায় 20 বছর ধরে আইটি সেক্টরে কাজ করছেন। স্পেশালি তারা অ্যাকাউন্টিং সফটওয়্যার এবং ইআরপি নিয়ে কাজ করছেন। বাংলাদেশ জুড়ে তাদের প্রায় 1000-এর উপরে ক্লায়েন্ট রয়েছে। যাদের ইআরপি সফটওয়্যার বা অ্যাকাউন্টিং সফটওয়্যার প্রয়োজন, তারা র্যামসবিডির সাথে যোগাযোগ করতে পারেন। র্যামসবিডিকে আমাদের রাজশাহী হাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। রণ ভাই, এই গিফটটি র্যামসবিডির পক্ষ অনেক অনেক ধন্যবাদ সবাইকেই, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ র্যামসবিডিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। রাজশাহী একটি উর্বর কর্মক্ষেত্র। এখানে শিক্ষার পাশাপাশি কর্মের প্রাচুর্যতায় ভরে উঠুক, এই শহরটি কর্মব্যস্ততায় ভরে উঠুক, এই আমাদের কামনা। শিল্পীর নগরী হিসেবে গড়ে উঠুক, এটাই আমাদের কামনা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করবেন, আর যদি আপনার বা অন্য কোনো বন্ধুর কাজে লাগবে বলে আপনি মনে করেন তাহলে শেয়ার করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।